আবারও আন্দোলন, আবারও পুলিশের লাঠি পেটা। তাই প্রশ্ন উঠেছে, এখন যখন পুলিশ ছাত্রদের উপরে চড়াও হচ্ছে, লাঠিপেটা করছে, তখন শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় নেই। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আমলেও একই প্রশ্ন উঠেছিল। শেখ হাসিনা যদি পুলিশকে জনতার উপরে তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে থাকে, তাহলে প্রফেসর ইউনূস জগন্নাথ ইউনিভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়া ছাত্রদের উপরে যে লাঠিপেটা করার ঘটনা ঘটিয়েছিল এবং রক্তাক্ত করেছিল, জগন্নাথের প্রফেসরকে পর্যন্ত পুলিশ পিটিয়েছিল, সেই ঘটনা যখন ঘটেছিল তখন তো শেখ হাসিনা ছিল না। তাহলে ইউনূস কেন পুলিশকে লেলিয়ে দিল অরাজনৈতিক সরকার হিসেবে? বিএনপি সরকারের আমলে একই রকমের প্রশ্ন উঠেছে, একই রকমের প্রশ্ন তুলছে, এবং এই প্রশ্নের সমাধানটা খুব বেশি প্রয়োজন। সংসদ এলাকায় গত সন্ধ্যার পরে ছাত্রদেরকে যেভাবে পেটানো হলো, সেই পেটানোর দৃশ্য আমাদেরকে ওই জুলাই আন্দোলনের কথা, সেই সময়কার কথা মনে করিয়ে দেয়। এবং শিক্ষামন্ত্রী মিলনের যে বয়লার মুরগি বলা, এটার সঙ্গে আবার অনেকে শেখ হাসিনার রাজাকারের নাতিপুতিরা সুবিধা পাবে নাকি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সুবিধা পাবে, এই যে বক্তব্য, এটাকেও মেলানোর চেষ্টা করছেন। সংসদ চত্বরে কি হলো? পুলিশ কেন লাঠিপেটা করলো? ছাত্রদের দাবি ঠিক নাকি পুলিশের দাবি ঠিক? ছাত্ররা কি আলটিমেটাম দিল? আন্দোলন কি থামছে নাকি থামছে না? সংসদে শিক্ষামন্ত্রী কি বলছেন? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও আন্দোলন, আবারও পুলিশের লাঠি পেটা। এটা পুলিশকে কি সরকার করালো নাকি পুলিশ নিজের ইচ্ছায় করলো, নাকি যে সিচুয়েশন তৈরি হয়েছিল সেই সিচুয়েশনে পুলিশ এই কাজ করতে বাধ্য? এই তিনটি প্রশ্নের সমাধানটা খুব প্রয়োজন। পুলিশ সরকারের কিংবা তার মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুকুম ছাড়া একটি পাও দেয় না। সুতরাং এই ক্ষেত্রে শুধু না, ডক্টর ইউনূসের ক্ষেত্রে কিংবা শেখ হাসিনার আমলের ক্ষেত্রে কোনো আমলেই পুলিশকে দোষারোপ করার কোনো স্কোপ নেই। পুলিশ চলে সরকারের হুকুমে, সরকার যেটা হুকুম করে পুলিশ সেটা করে। আমরা অযথাই পুলিশ বাহিনীকে দোষ দিই, এটা আমাদের একটা নেচার তৈরি হয়েছে, যেটা শেখ হাসিনার আমলে অনেক বেশি করা হয়েছে। পুলিশের ওপরে যে ধরনের সহিংসতা তৈরি করা হয়েছে, পুলিশকে দোষারোপ করে, এই দোষটা অতি অবশ্যই পুলিশের না, এটা তারা সরকারের হুকুমেই করেছে। ইউনূসের আমলে জগন্নাথের শিক্ষক এবং ছাত্রদের যে পিটিয়েছে, সেটাও ইউনূসের আদেশেই পিটিয়েছে। এখন যখন সংসদের এলাকা থেকে পুলিশ ছাত্রদের লাঠিপেটা করছে, ছত্রভঙ্গ করে দিচ্ছে, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হুকুমেই করছে। পুলিশের দায়টা কোথায়? পুলিশ কি নিজের আগ্রহে এই কাজগুলো করে না? কিন্তু এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে পুলিশ কেন গতকালকে এই কাজটা করলো? সেই প্রশ্নের সমাধান খুঁজবো। তার আগে প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সংসদ ভবনের সামনে লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করলো পুলিশ। একটু ঘটনাটা জেনে নিই। শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন সন্ধ্যার পরে 7টার পরে সংসদ ভবন এলাকায় যায়, সংসদে প্রবেশের চেষ্টা করে, এরকম অভিযোগ পুলিশের কাছ থেকে পাওয়া গেছে। পুলিশ অভিযোগ করেছে তারা সংসদের ভেতরে ঢোকার চেষ্টা করেছে। এখন খুবই স্বাভাবিক প্রশ্ন, সেটা হচ্ছে, যখন একদল জনগোষ্ঠী চলমান সংসদ অধিবেশনের মধ্যে, যেখানে 300 জন এমপি আছেন, মন্ত্রীরা আছেন, সব থেকে সিকিউরড এলাকা যেটা, সেই জায়গায় আপনি দলবদ্ধভাবে ঢুকে পড়তে চাইবেন আর পুলিশ বসে বসে রদ দেখবে, কলা বেচবে, এটা তো হয় না। পুলিশের এটার জন্য আলাদা অনুমতির প্রয়োজন হয় না। পুলিশ সংসদের নিরাপত্তা রক্ষার জন্যই যারা এই উদ্যোগ নিয়েছিল সংসদের ভেতরে ঢোকার, তাদেরকে ছত্রভঙ্গ করবে, এটাই স্বাভাবিক। তার মানে এটা পুলিশ করতে বাধ্য হয়েছে। সিচুয়েশন আমরা যেটা দেখতেছি সেই অনুযায়ী বলাই যায়।
কিন্তু পুলিশকে বাধ্য করা হলো কেন? ছাত্ররা কি জানতো না যে সংসদ অধিবেশন চলছে? সংসদ অধিবেশন যখন চলছে তখন ওইটা যে হাই সিকিউর এলাকা, শুধুমাত্র পুলিশ যে লাঠিপেটা করেছে সেটুকুতেই যে সীমাবদ্ধ ছিল ব্যাপারটা তা না। ব্যাপারটা যখন মানে অতিমাত্রায় সেন্সিটিভ এলাকা থাকে, সংসদে যদি প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন তাহলে কিন্তু সেটা এসএসএফ এর আন্ডারে চলে যায়। আর এসএসএফ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে বিনা হুকুমে যে কোনো সময় যে কোনো জনগণের উপরে গুলি বর্ষণ করার ক্ষমতা তাদের রয়েছে। তার মানে পরিস্থিতি আরও খারাপ হতে পারত, যেটা হয়নি। ছাত্ররা যদি সংসদ ভবনে এলাকায় আন্দোলন করতে চাইতো তাহলে কৌশল হিসেবে তারা এটা করতে পারতো, সংসদ এলাকায়, সংসদ থেকে অনেক দূরে একটা জায়গায় জটলা করে তারা স্লোগান দিতে পারতো, মানববন্ধন করতে পারতো, সেই পর্যন্ত হয়তো ঠিক ছিল। কিন্তু যদি পুলিশের অভিযোগ সত্য হয় যে তারা সংসদে ঢোকার চেষ্টা করেছে, তাহলে সেটা ভুল থিওরি ছিল। এই থিওরি অ্যাপ্লাই করা ঠিক হয়নি, এটা একটা সহিংসতা তৈরি করার থিওরি। এখন প্রশ্ন হচ্ছে, কোমলমতি এই শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদেরকে তাদের মগজের মধ্যে এই ভুল থিওরি ঢুকিয়ে দিল কারা? এটা নিয়ে বহু রকমের বক্তব্য আমরা দেখছি। এমনকি এই শিক্ষার্থীদের যে ব্রয়লার মুরগি বলা হয়েছে সেই ব্যাপারে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে স্ট্যান্ডবাজির দিন শেষ, এই ব্রয়লার মুরগিরা রাস্তায় নেমেছিল বলে আপনি শিক্ষামন্ত্রী হতে পেরেছেন, এহসানুল হক মিলনের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেছেন। এবং নানা রকমের উত্তেজক বক্তব্য কিন্তু এনসিপি নেতাদের মুখ থেকে আমরা শুনেছি। এই বক্তব্যের সঙ্গে যদি ছাত্রদের আন্দোলনে ইন্ধন দেওয়ার ব্যাপারটা থেকে থাকে তাহলে তারা ভুল পথে আছে। কারণ ছাত্রদের এটা একেবারে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি মানে সুশৃঙ্খলভাবেও করা যায়, খুব ভালোভাবে করা যায়। সহিংসতা উস্কানি দেয়া, সহিংসতা উস্কে দেয়া এটা কখনো কোনো ভালো থিওরি হতে পারে না। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের ব্যাপারটা যখন দেখছি তখন আমরা দেখছি যে শিক্ষামন্ত্রী সংসদে বলছেন সেটা হচ্ছে যে হাসনাত আবদুল্লাহর ওই বক্তব্যটা দেখে নিন, যেখানে তিনি বলছেন স্ট্যান্ডবাজি আর চলবে না। প্রথম আলো শিরোনাম, শিক্ষার্থীরা তা দেখিয়ে দিয়েছে। হাসনাত আবদুল্লাহ এখানেই তিনি বলেছেন যে মানে এই ব্রয়লার মুরগিরা যদি রাস্তায় না নামতো তাহলে আপনি হতে পারতেন না শিক্ষামন্ত্রী। এই বক্তব্য আসছে। আবার ছাত্রদের পক্ষ থেকে আমরা দেখছি যে এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বুধবার লং মার্চ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীর, অর্থাৎ আজকে লং মার্চের ঘোষণা তারা দিয়েছে। অর্থাৎ তারা তাদের দাবিতে অনড়। ঢাকা শহরে একাধিক জায়গায় তারা রাত পর্যন্ত আন্দোলন করেছে, এই ব্যাপারটা আমরা দেখেছি। 3 দফা দাবি দেওয়া হয়েছে সর্বশেষ পর্যন্ত, এবং সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের প্রধান দাবি। এই পদত্যাগ যদি না করে তাহলে আজকে রাতের মানে গত রাতের মধ্যে যেহেতু শিক্ষামন্ত্রী পদত্যাগ করেননি, সেহেতু তারা আজকে লং মার্চ করছে। এটাতে আবার পরিস্থিতি খারাপ দিকে যেতে পারে। শিক্ষামন্ত্রী আমরা দেখেছি সংসদে তিনি সরি বলেছেন, মানে শিক্ষার্থীদের ব্যাপারে বাজে মন্তব্য যেটা ব্রয়লার মুরগি বলেছেন সেটার জন্য তিনি বলেছেন যে কাউকে উদ্দেশ্য করে তিনি বলেননি, কিন্তু কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত। এখন ব্যাপার হচ্ছে শিক্ষামন্ত্রী যখন বলছেন আমাদের মেনে নেওয়া উচিত যে তিনি কাউকে দুঃখ দেওয়ার জন্য কিংবা কাউকে উদ্দেশ্য করে তিনি বলেননি। আমরা যদি একটু সিমিলারলি মেলানোর চেষ্টা করি শেখ হাসিনার ওই বক্তব্যে, শেখ হাসিনা কি কাউকে উদ্দেশ্য করে বলেছিলেন? কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছিলেন? ওই যে বলেছিলেন যে মানে মুক্তিযোদ্ধার নাতিপতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপতিরা পাবে। এই বক্তব্যে কি তিনি নাহিদ, হাসনাত, সার্জিস তাদেরকে স্পেসিফিকভাবে বলেছিলেন যে ওরা রাজাকারের নাতিপতি? তা তো বলেননি। তিনি কথার কথা বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না তো রাজাকারের নাতিপতিরা পাবে কিনা। তিনি ভাবেনও নি যে একটা আন্দোলন চলছে, এই বক্তব্য বললে আন্দোলনকারী সবাইকে রাজাকারের নাতিপুতি বলা হয়। এই যে ভাবনার বাইরে গিয়ে ঘটনাটা ঘটলো, শিক্ষামন্ত্রীর ক্ষেত্রেও একটা সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি। ওখানে ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এখানে হচ্ছে তুমি কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি, ফার্মের
ফার্মের মুরগি, এই যে ব্যাপারগুলো রাজনীতিতে অনেক বেশি সচেতনভাবে ট্যাকেল দিতে হয়, মেনটেন করতে হয়, নতুবা পরিস্থিতি যদি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা কিন্তু খারাপ হয়। গত রাত পর্যন্ত পরীক্ষার্থীদের যে দাবি পরীক্ষা স্থগিত করা, সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় করেনি। শিক্ষা মন্ত্রণালয় ধরে বসে আছে। একই কাজ শেখ হাসিনা করেছিলেন। ছাত্রদের দাবিকে তিনি একেবারে অবহেলা করেছিলেন, অগ্রাহ্য করেছিলেন, যার ফলে কোটা আন্দোলনের সামান্য একটা আন্দোলন সেটা চলে গিয়েছিল সরকার পতনের আন্দোলনে। সুতরাং সরকার এবং সরকারের মন্ত্রীদের এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হয় নিজেদের স্বার্থে। এখন সরকারের এটাও কর্তব্য যে এই যে আন্দোলনটা দানা বেঁধে উঠছে, এমনকি সংসদের মধ্যেও ঢুকে পড়ার চেষ্টা, এটা শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, নাকি এর পেছনে সরকার বিরোধী পক্ষের একটা বড় ইন্ধন রয়েছে, একটা বড় মেটিকুলাস ডিজাইন রয়েছে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।